আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন। আমি আপনাদের সামনে আসলে আজকে আসার কোনো প্ল্যান ছিল না, কিন্তু একটা বিষয় দেখার পরে আমার কাছে মনে হলো যে এই বিষয় নিয়ে একটু বিস্তর আলোচনা করা যেতে পারে। আপনারা নিশ্চয়ই অনেকেই দেখছেন যে আমাদের সাবেক পৌরসভার মেয়র মোতাসিম বিল্লাহ মতু তিনি একটি আহ্বান জানিয়েছেন যে মেহেরপুর পৌরসভার একটি জায়গা যেখানে আপনার কলেজ রোডের দিকে, যেখানে আপনার যে জায়গাটাকে পৌরসভার এবং সেটা দখল হয়ে গেছে, দখল হয়ে যাওয়ার ফলে সেই জায়গাতে একটা বিল্ডিংও নির্মাণ হয়ে গেছে এবং আদালতের রায় থাকার পরেও সেখানে কিভাবে বিল্ডিং নির্মাণ হলো এই বিস্তর আলোচনা তিনি এর আগে একদিন ফেসবুক স্ট্যাটাসে দিয়েছিলেন। তো এখন আজকে দেখলাম যে তিনি ডাক দিয়েছেন যে অনশন করবেন এবং বহু মানুষ মনে করছেন যে এটা একটা পৌরসভার স্বার্থ, পৌরসভায় অমুক তমুক হেনা তেনা, এই জন্য তিনি এটা পৌরসভার স্বার্থের জন্য তারা অনেকেই সহমত জানিয়েছেন। এটা খুব ভালো, পৌরসভার জায়গা দখল হবে কেন, দখল অন্যজনে করে নেবে কেন, আমরা বা করতে দেবো কেন পৌরবাসী, সব কিছু ঠিক আছে, কিন্তু ওয়াই মোতাসিম বিল্লাহ মতু এই ডাকটা দিছেন যিনি, তার সম্বন্ধে আপনাদের ধারণা কি আছে না নেই আমি জানি না। যাদের আছে তাদেরকে তাদের সামনে আমি আমার বয়ান বারবার বলার কোনো প্রয়োজন বোধ আমি করি না। কিন্তু আমি এখানে খুব স্পষ্টভাবে দেখছি যে এখানে এই পৌরসভার এই জায়গাকে নিয়ে তার রাজনৈতিক মাঠে আবার নতুন করে সেই বহাল রূপের টা ফেরেশতার আকারে চলে আসছে। এটা আমি বাধা দিতে চাই না, বাট এটা মানুষের চোখ খোলাতে আমি কিন্তু চেষ্টা করি। তো সেই কারণে আমি আপনাদের সামনে এসে আজকে এই ভিডিওটা বানাচ্ছি এবং আমার ভিডিওটা যারা দেখবেন তারা অন্ততপক্ষে বিষয়গুলো নিয়ে ভাববেন। ভাবার পরে আপনাদের সিদ্ধান্ত আপনাদের, আমার সিদ্ধান্ত আমার। মোতাসিম বিল্লাহ মতু সেই ব্যক্তি যিনি পৌরসভার এই জায়গার নাম করে মেহেরপুরের বড় বাজারে আগুন ধরায় দেন। মেহেরপুর গড়পুকুর খনন করে পানি নিষ্কাশন হয় ঠিক ওই দিনে যেদিন পর দিনটা শেষ হয়ে যাওয়ার পর যখন রাত আসে, রাত্রে মেহেরপুর বড়বাজার পুড়ে ছারখার হয়ে যায়। এবং আমাদের সময়ে সকলের মনে আমাদের যে প্রশ্নটি ছিল, পাবলিক পারসেপশন ছিল, সেটা হচ্ছে এটার পরিকল্পিতভাবে মোতাসিম বিল্লাহ মতু মেহেরপুরের বড়বাজারে আগুন ধরিয়ে পুড়িয়ে ছারখার করে দেন। এটা কিন্তু ভাই সত্য। সত্যটা এই কারণে আমি বলছি, মেহেরপুর পৌরসভার আমরা ১ম এ দেখলাম যে তিনি চেয়ারম্যান হলেন, হওয়ার পরে তিনি ১ম এ খনন করলেন। মানে গড়পুকুরটা খনন করতে হবে। গভীরভাবে খননের নামে তিনি সেখানে খনন করা শুরু করলেন। এরপরে পানি শূন্য করে দিলেন। রাত্রে বাজারটা পুড়ে ছারখার হয়ে গেল। সেখানেও আমাদের সন্দেহটা হতো না। যখন দেখা গেল যে পৌরসভা গিয়ে হাজির যে সেখানে তারা বাজার একটি পাকা বাজার করবেন। তো এই পাকা বাজারের নামে নিঃস্ব অসহায় যারা রাতে ধনী ছিলেন, সকালবেলায় পুড়ে ছারখার হয়ে হতদরিদ্র হয়ে যান, সেই সব দোকানদারেরা বাধ্য, যেহেতু তারা ব্যবসা করেন, তারা বাধ্য হয়ে সেই দোকান তো নেবেনই। এই পাকা দোকান দেওয়ার নাম করে যে অর্থের লেনদেন হয়েছে সে সম্বন্ধে আমার একজন বন্ধুর বয়ানও আমার কাছে আছে। আমি তার সিকিউরিটির জন্য তার বয়ানটাকে আমি সংযুক্ত করতে চাই না। তো এই ব্যক্তি পৌরসভার নামে জায়গা উদ্ধারের নামে মেহেরপুরের সদরে যে মুচিপট্টি ছিল সেই মুচিপট্টিকে তিনি উচ্ছেদ করেন এবং সেখানে একটি মার্কেট নির্মাণ করেন। মার্কেটটি হচ্ছে আপনার মেহেরপুর যে আপনার বাণীবর্ষের যে মাঠ তার সামনেই যেখানে প্রেস ক্লাব আছে এবং ওখানে মার্কেটটির পূর্বে যেটি ছিল সেটা মুচিপট্টি। আপনারা আমার বয়সীদের সবাই দেখছেন, মেহেরপুর মুচিপট্টি ছিল একদম শহরের ভিতরে সোনালী ব্যাংকের পাশে। এই জায়গাটিকে মার্কেট করবেন বলে তিনি ওখান থেকে যারা যুগের পর যুগ ধরে ওখানে বসবাস করত তাদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ করেন এবং উচ্ছেদ করে তাদেরকে একটি ওই ভৈরবের পাশে গিয়ে তাদের স্থানান্তর করেন। তো ওখানে আমার এক বন্ধু ছিল টুটুল, আমার অনেক বন্ধু-বান্ধব ছিল কারণ আমরা একসাথে বসবাস করতাম। আমাদের ভিতরে কিন্তু বৈষম্যটা খুবই কম ছিল এবং আমরা মুচি মেথর বলে আমাদের কাছে কোনো পরিচয় নাই। আমাদের কাছে সবাই আমরা মানুষ পরিচয়ে আমরা আমাদের একে অন্যের সাথে বসতাম, গল্প করতাম, আড্ডা দিতাম এবং খেলাধুলা করতাম। তো তারা উচ্ছেদ হয়ে যায়। এটা গেল ২য় ধাপ। আরেকটা বিষয় আপনাদের জানা আছে যে মেহেরপুরে বাবুল চেয়ারম্যান হত্যাকাণ্ড, বিপুল হত্যাকাণ্ড এবং আপনার সাবেক কাউন্সিলর রিপন হত্যাকাণ্ডর সাথে মোতাসিম বিল্লাহ মতু সরাসরি জড়িত।
এবং এর একটিরও বিচার হয়নি এবং একটি বিচার করা কোনোদিন সম্ভব হয়নি। তিনি খুবই প্রভাবশালী ছিলেন এবং তার প্রভাবশালী হয়ে ওঠার পিছনে কি কারণ সেগুলো নিয়ে আমি কিন্তু আমার লাইভে অনেক বলছি। আমি ব্যক্তির কিন্তু দোষারোপ ব্যক্তিগতভাবে করছি না। আমি যেটা দেখছি সেটা নিয়ে আপনাদের সামনে এসে বলছি। আমার প্রয়োজন নেই। তার শত্রু হয়েও আমার প্রয়োজন নেই, তার বন্ধু হয়ে আমার কোনো প্রয়োজন নেই। খারাপকে খারাপ এবং ভালোকে ভালো বলার নিমিত্তেই আমি কথা বলে যাই। এটা যার গায়ে লাগে, যার লাগে, যার গায়ে যিনি এটা পছন্দ করেন, করেন, যিনি পছন্দ করেন না, তার ব্যাপার তার কাছে। আমার এখানে কোনো যায় আসে না। কিন্তু আমার বক্তব্য যেটা মানুষ মেহেরপুর মানুষ কখনো দেয় না, দিতে চায় না এবং মেহেরপুর মানুষ চুপ করে বসে থাকে। সেইসব মানুষদের আমি আসলে আম মানে কি বলবো? সেসব মানুষদের চোখটা আরেকবার খুলে দিতে চাই। তো তিনি এই গেল ২ টা ঘটনা। ৩ নাম্বার ঘটনাতে এসে বলছিলাম যে মার্ডার। এই মার্ডারের পেছনে ১ নাম্বার আসামি ছিলেন রিপন হত্যার। সেই হত্যার মামলার আসামি থাকার পরেও তার কোনো কিছু হয়নি। উপরন্তু তাকে মানে ১ প্লাটুন পুলিশ দিয়ে গার্ড দিয়ে রাখা হতো তার বাড়িতে। তার ক্ষমতা কত বড় শোনেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তিনি এই অধিকার লব্ধ হয়েছিলেন। মেহেরপুরের মানুষ বোকা, বুদ্ধিমান কোনো নিয়ে আমি বলতে চাই না। যার চিন্তাভাবনা থেকে কিন্তু একটা সমষ্টিগত চিন্তা এবং কালেকটিভ চিন্তা থেকে আমি বলতে চাই যে যারা আমরা সচেতন ব্যক্তি তখনও ছিলাম, এখনো আছি। তাদের কিন্তু একটা বিষয় আবারও মেহেরপুর মানুষের ভিতরে খোলসা করা উচিত। সেটা হচ্ছে যে ব্যক্তি মেহেরপুর পৌরসভাতে নির্বাচন দেওয়াই বন্ধ করে দিয়েছিলেন শুধু একটা মামলাকে কেন্দ্র করে। তিনি একটা মামলা করেন। সেই মামলা হচ্ছে বেড়া উপজেলার একজন ছিলেন। তিনি টুকু, টুকু এবং তিনি মিলে একটি ওই সীমানা আ সী সীমানা নির্ধারণ মামলা দিয়ে মেহেরপুর পৌরসভার নির্বাচন ২ যুগের মতো বন্ধ করে রেখে দিয়েছিলেন। এবং তিনি একক রাজত্ব কায়েম করছিলেন এবং তার ভাইরা মেহেরপুর অঞ্চলে যত ঠিকাদারি কাজ হইছে তখন ওই আপনার ওই যে টাউন হল থেকে শুরু করে সমস্ত কাজ তারাই করতেন। আর মেহেরপুরের সৌন্দর্য বর্ধনের নামে যে কাহিনী ঘটনা হয়েছে সেটা হচ্ছে একই ড্রেন ৫ বার খনন করা হয়েছে। এটা আমার বাড়ির সামনেই ঘটছে। এবং প্রতি পদে মানুষের কোনো ভালো কাজে তিনি বাধা হিসেবে দাঁড়ায় যেতেন। এইটার অনেক ফিরিস্তি আমি দিতে পারবো এবং সর্বশেষ যে ব্যাপারটা বলছি, আমাদের একটা জমিকে কেন্দ্র করে তিনি এই কথাই বলছিলেন যে পৌরসভার জায়গা। আজ পর্যন্ত সে জায়গা পৌরসভার হয়নি। ২০১১ সালে তার সাথে আমাদের একটা মানে একটা দহরম-মহরম সম্পর্ক তৈরি হয় একটা ছোট্ট একটা কারণে। কারণটা আজকে আমি আপনাদের সামনে শেয়ার করি যেহেতু একজন ব্যক্তি হিসাবে আমাকে শেয়ার করা খুব জরুরি দরকার। আমাদের একটা জমি ছিল, এটা হচ্ছে যে আপনার একদম মেহেরপুর যে হাসপাতালের উত্তর দিকে যেখানে আপনার ফার্মেসি আছে, তাহের ক্লিনিক হইছে ওই পাশে ওখানে আমাদের একটা জায়গা রয়ে গেছিল এবং এই জায়গাটা আমার আব্বা মারা যাওয়ার পরে আমরা যেহেতু আমার সেজ ভাই ঢাকাতে এবং আমি সহ আপনার বিদেশে দীর্ঘ বছর পর ৯৬ উনি মারা যান। ১১ সালে গিয়ে আমরা জানতে পারি যে ওখানে কিঞ্চিৎ জায়গা আমাদের আছে। তো জায়গা আছে কি নাই এটা তো আমরা জানি না যেহেতু আমার বাবা দেখাই যাননি, দেখা যেতে পারেননি। তো নিয়ম কি? নিয়ম হচ্ছে যে আপনার কাগজপত্র তোলা, কাগজপত্র কুষ্টিয়া থেকে আমরা তুললাম। তোলাতে দেখলাম যে ওখানে আমাদের দাগের জায়গা আছে। তো বলে রাখা ভালো মেহেরপুর ওয়াপদাতে যে জমি আপনারা দেখেন, ওয়াপদার সম্পত্তির ভিতরে ২০ বিঘা সম্পত্তি আমাদের সরকার থেকে অ্যাকোয়ার করে নেওয়া হয় এবং পার্শ্ববর্তী যে জায়গাটুকু ফাঁকা দেখছেন এখানে অনেক জায়গা আমাদের ছিল। বিক্রির পরে ওইটুকু জায়গা অবশিষ্ট আছে। তো জায়গা থাকলে উদ্ধার তো করবেই সন্তানরা, করবে না? এখানে তো মারামারি কোনো কিছু নাই। তো আমরা ঠিক নিয়মভাবেই পৌরসভায় একটা দরখাস্ত দিলাম। দরখাস্ত দিলে পৌরসভা থেকে আমিন যান এবং আমিন জায়গাটা মেপে দেন। তো যখন আমরা আমিন জায়গাটা মেপে দিল তাহলে নিয়ম হচ্ছে যে ওখানে একটা পা পা প্রাচীর দেওয়া, সীমানা নির্ধারণ করে দেওয়া। তো সেই কাজটা আমি যখন করতে গেছি তখন তিনি হঠাৎ পৌরসভার গাড়ি নিয়ে হাঁকায় আসলেন। এসে তিনি এবং পাঞ্জাব আ মিলে আমাকে এসে বললেন যে, "এই জায়গা তোদের না, এই জায়গা হচ্ছে পৌরসভার।" আমি টাসকি খেয়ে গেলাম। তো আমি তাকে বললাম যে, "ভাই কোন জায়গা কার, কোন জায়গা না এটা তো আমার জানার কথা না। আমি দেশে ছিলাম না। তো এই জায়গা তো আপনার পৌরসভার যিনি আমিন তিনি মেপে দিয়ে গেলেন। এলেও কিছু জানে না।" পরে শুনছি ওই আমিনকে তিনি থাবড়াইছেন পৌরসভাতে। তো এরপরে আমি বেশ কয়েকদিন ঘটনা ঘটতে থাকলো। আমি গেলাম পৌরসভাতে, "নিয়ে আসেন ম্যাপ।" ম্যাপ উনি নিয়ে এসে যখন আমি তার ছবি তুলতে যাই, তখন তিনি দে দৌড় মানে একদম দোতলায় গিয়ে দৌড়ায় গেলেন। তৎকালীন আমার যারা বন্ধুরা ছিলেন তারা অনেকেই দেখছেন ও জানেন।
তো এই নিয়ে অনেক কাহিনী। একটা পর্যায়ে তিনি আমাদেরকে দমাইতে মামলা-টামলাও দিলেন। তো যাই হোক সেখানে ওইখানেই সুরাহা তো হলো না। পরবর্তীতে আমরা এটা নিয়ে খোঁজখবর নিছি। নেওয়ার পরে এটা আসলে একটা সময় রোডস অ্যান্ড হাইওয়েরিতে আপনার এটাই চলে যায় জায়গাটা। জায়গাটা কোনোদিনই পৌরসভা ছিল না। এটা হচ্ছে ১ম কথা। দলিল আমাদের কাছে আছে। আর রোডস অ্যান্ড হাইওয়েতে জায়গা সেটা একবার হয়ে গেছে। মানে দীর্ঘদিন আমাদের খাজনা-টাজনা না দেওয়ার কারণে এই জায়গাটা সরকারের ইতে চলে গেছে। ভালো কথা। তাহলে আমার ফাইটটা হবে রোডস অ্যান্ড হাইওয়ের সাথে। পৌরসভাও যদি দাবি করে সেই ফাইটটা করবে রোডস অ্যান্ড হাইওয়ের সাথে। তাহলে আমাদের সাথে কেন? তিনি এই কাজটা করছেন। কি কারণে করছেন? তিনি ওখানে বহু মানুষের কাছ থেকে যে পৌরসভার জায়গা বলে এখানে একটা মার্কেট নির্মাণ হবে এই কথা বলে অনেক লোকের কাছ থেকে তিনি ওই যে দোকান ঘর দেবেন বলে টাকা নিছেন। এখন মানুষজন যখন জেনে গেছে যে এই জায়গাটা পৌরসভার না, এই জায়গাটা শাহিন কাজলদের, তখন তিনি বিপাকে পড়ে গেছেন। যেহেতু টাকা তো খেয়ে ফেলছেন। তিনি তো জুয়া খেলোয়াড়। ১ নাম্বার জুয়া খেলোয়াড়। ঢাকাতে গিয়ে তার একটাই কাজ হচ্ছে জুয়া খেলা। আর বাকিগুলো বলছি না। অনেক আগে আমি বলছি এই বিষয় নিয়ে। তো তিনি টাকা ধরে রাখতে পারেননি। মামলা মোকদ্দমায় প্রচুর টাকা তার গেছে। তার জীবনে বহুত মামলা হইছে। এবং তিনি মেহেরপুরের যে খুনের সাথে রিপন হত্যার সেই খুনের একদম পোস্টমর্টেম করা যে ভিডিওটা, সেই ভিডিওটা কিন্তু আমি দেওয়ার পরে বহু মানুষ দেখছেন। তো সেই ব্যক্তি আজকে ডাক দিছেন কি অনশনের। তিনি পৌরসভার জায়গার প্রতি বিরাট মায়া হয়ে গেছে। অথচ মোতাসিম বিল্লাহর মতুর বাড়ির নিচে ৩ টা আপনার বিন আছে। বিন বোঝেন তো? যেটায় ময়লা ফেলে। এটা কোন অধিকারে তার বাড়ির নিচে ওখানে থাকে? আর তো কোথাও নাই। তিনি দখল করে নিয়ে নিয়েছেন তার বাড়ির যত ময়লা আবর্জনা এবং তার যে মেয়ের যে হসপিটালের একটা করছে না? গাইনি হসপিটাল বাড়ির মধ্যে, সেইটার মাল সামান্য যেন ওখানে ফেলা যায়। তিনি পৌরসভার সদস্য। পৌরসভা কি তার বাপের? তাকে ভোট দিয়ে মানুষ নির্বাচিত করেছিল। এরপরে তিনি নির্বাচন ছাড়াই থেকে গেছেন দীর্ঘদিন। এরপরে এসে তিনি সাজু সাজতে এসেছেন যে মেহেরপুর পৌরসভার স্বার্থ তিনি দেখবেন এবং তিনি অনশন করবেন। করেন। পৌরসভার জায়গা পৌরসভার ব্যাপার, অবশ্যই এটা পৌরসভার ব্যাপার। পৌরবাসী, মেহেরপুর পৌরবাসী হচ্ছে মেহেরপুর পৌরসভার মালিক এবং মেহেরপুর পৌরবাসী যদি এই কাজে সমর্থন অবশ্যই দেবেন। কিন্তু এখানে প্রশ্ন থেকে হঠাৎ কেন এই কাহিনী, এই নাটক কেন? এই নাটকটা হচ্ছে যে আগামীতে নির্বাচন আসছে। এর চাইতে ক্রিমিনাল মাইন্ডেড মানুষ আমি মেহেরপুরে দ্বিতীয়টা দেখি নাই আর জন্মাবেও না কোনোদিন মেহেরপুরে। এত ক্রিমিনাল মাইন্ডেড। তো তিনি টার্গেট করে নিচ্ছেন যে আগামীতে ভোট আসছে, তো ভোট যদি হয় আমি তো ভোটে দাঁড়াবো। বয়স হয়ে গেছে কিন্তু ভোটে দাঁড়াবে, পৌরসভা বাপ হবে আরকি। পৌরসভা ওনার বাপের। এই পৌরসভা তিনি সাজাইছেন। এই পৌরসভাতে যত লুটপাট হয়েছে বললাম না? আপনাদের সামনে এই কথাগুলো বলতে পারে। আর ওই জি হুজুর, হাঁ হুজুর করা কিছু মানুষ আছে। তাহলে আপনার সময় পৌরসভা খুব সুন্দর ছিল। লুটপাটের চিত্র লুটপাটের চিত্র যাতে কেউ কোনোদিন না জানতে পারে তিনি পৌরসভাতে আগুন ধরায় দেন। কাগজপত্র পুড়ায় ছারখার করে দেন। সেই হিসাব আর কোত্থেকে পাবে? আর মেয়র রিটন বাচ্চা ছেলে। ও গেছিল মেহেরপুর পৌরসভার আপনার চেয়ারম্যান হয়ে। ও তো জানেই না যে ও কত বড় ঘানু লোকের সাথে পাল্লা দিয়ে মানে চেয়ারম্যান হয়েছে। তো যাই হোক আওয়ামী লীগ সরকার আমলে এদের আসলে আর কোনো অবস্থান ছিল না। এখন আবার নতুন করে মাথাচাড়া দিয়ে উঠছে। মাথাচাড়া দিয়ে উঠছে এবং মেহেরপুরের জনগণ বোকা জনগণ আবার একে নির্বাচিত দেখতে চায়, অমুক চায়, তমুক চায় বলতে থাকেন। তো আপনারা কি জানেন এইসব কাহিনীগুলো? না জানেন না? একটা খারাপ লোকের শাস্তি হওয়া দরকার। সেখানে তার শাস্তি হয়নি। শাস্তি না হওয়ার কারণে কিন্তু এই ভোগান্তি মেহেরপুর মানুষের আসছে। এখন আমি তার ব্যাপারে বলব, এরকম কত আবুল এখন জন্মায় গেছে। এবং তিনি যে চেষ্টাটা করছেন এই অনশন দিয়ে মানুষের একটা সিম্প্যাথি আনার চেষ্টা করছেন যে তিনি পৌরসভার জন্য লড়াই করছেন। বেটা পৌরসভার জন্য লড়াই করার আগে আমি ২ টা জিনিস বলে দিই। তার ২ টা মেয়ে আছে। তার যে ২ টা মেয়ে আছে সেই মেয়েদের অধিকার থেকে বঞ্চিত করে রেখেছে এই বাপ। এক ভাই আমেরিকায় থাকে, ছোট ভাই, কাফি ভাই। উনি অনেক আগে আমেরিকায় চলে গেছে। আমরা তখন স্কুল পড়ুয়া। তিনি একদিন ফেসবুক স্ট্যাটাসে কি দিলেন? যে তার পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া ছিল। একটা জমি বিক্রি করে সে টাকাই খেয়ে ফেলছে। অবশ্য ওদের এটা পারিবারিক ব্যাপার। পারিবারিক ব্যাপার নিয়ে ওরা থাকুক। এই ব্যক্তি মেহেরপুরে সেবা করবে। আর সেবা উনি আগেও করছিলেন। মেহেরপুরে যা জঘন্য কাজ করা, তার চারিত্রিক ব্যাপার নিয়ে আমি এখন আর বলছি না। সব মানুষ জানে। এই বারবার রিপিট করাটা আমি পছন্দ করি না। তারপরে আমাকে করতে হয়। মেহেরপুর মানুষ এগুলা আসলে কোনো দিন শেষে এইসব খারাপ লোকদের পেছনে চলে যায়।
এবং যাওয়ার ফলে তাদের যা হওয়ার তাই হয় এবং ভবিষ্যতে কি হবে সেটাও আমি জানি। সেই ব্যাপার নিয়ে আমি ডিসকাস করতে রাজি না। কারণ হচ্ছে এটা তাদের প্রাপ্য। আমি বলে যতটুকু বুঝাইতে পারছি মানুষজনকে ততটুকুই। আর নূতন জেনারেশন এদের জেনে থাকা উচিত যে মেহেরপুরের সবচাইতে খারাপ ব্যক্তি কারা? এইটা আগে ১ম জানতে হবে। মেহেরপুরের খারাপ যারা ব্যক্তি তাদের কাছ থেকে দূরে থাকতে হবে এবং সারা জীবনের জন্য দূরে থাকতে হবে। এইসব ব্যক্তিরা কোনোদিন কল্যাণ বয়ে আনতে পারে না। কোনোদিন নিজের পরিবারের কল্যাণ বয়ে আনেনি, নিজের সন্তানের কল্যাণ বয়ে আনেনি, রাষ্ট্রের কল্যাণ বয়ে আনেনি। এরা এমনকি মেহেরপুর জেলাটা ধ্বংসের পিছনে যে কারণ, ১ম কারণ হচ্ছে এইসব ব্যক্তিরা। তো ডাক দিছেন, যাবেন অনেকেই, অনশন ধর্মঘট করবেন। আপনি পৌরসভার জমি নিয়ে মেহেরপুর মানুষের ওই কি বলে? ওই যে সফট কর্নারটা ধরছেন, "আরে এটা তো মতুর ব্যক্তিগত না, এটা তো পৌরসভার জন্য লড়ছেন।" জি না জনাব। উনি বিনা কারণে কাউরির জন্য কোনো কিছু করেন না। উনি যে কাজ করতে পারেন সেই কাজ কোনো মানুষ হিউম্যান করতে পারে না। সেসব বিষয় নিয়ে আমি অনেক আগেই বলছি। আমি আজও বলছি, অনেকে মনে হবে যেন ব্যক্তিগত আক্রোশ থেকে। জি না জনাব। ওই জমি নিয়ে আমি আর ২য় বার কোনোদিন তাকাইনি। ওই জমি ওইভাবেই আছে। পৌরসভা কেন? পৌরসভার বাপও গিয়ে ওখানে দাবি করতে পারবে না। আর ওখানে যারা টাকা দিছিলেন তারা ধরা খাইছে। তিনি তো করতে পারেননি মার্কেট। সেইটা সক্ষম হয়নি। কারণ এই ফাইটটা লাগছিল আমাদের সাথে। আর এখন আমি ব্যক্তিগত ফাইটে যাইতে চাই না। আমি এলাকা ভিত্তিক কথা বলি, মেহেরপুর মানুষের চোখ খোলার চেষ্টা করি। এর বাইরে গিয়ে আমি কোনো কিছু করতে চাই না। এবং আমি জানি যে প্রকৃতির একটা পা পানিশমেন্ট থাকে, সেই পানিশমেন্টটা একদিন পেয়ে যাবে তারা। তো আমি আর আলাপ দীর্ঘায়িত করব না এবং খুব নজরদারিতে রাখতে হবে সবাইকে। মেহেরপুর পৌরসভা ওই দখলদার মোতাসিম বিল্লাহ মতু গিয়ে বসার যে পাঁয়তারা করছেন, একটা মেহেরপুরের মানুষের যে সফট জায়গাটাকে ব্যবহার করে এবং তিনি মেহেরপুরের এই আধখামসা, আধপাগো মানুষদেরকে বোঝাইতে সক্ষম হয়েছেন যে তিনি ভালো ছিলেন। তার জমানাতে পৌরসভা ভালো ছিল। পৌরসভাতে বসে অর্থ কামায়নি পৌরসভার একমাত্র চেয়ারম্যান যাকে আমার স্বচক্ষে দেখা সেটা হচ্ছে যে নুরু স্যার। যিনি পৌরসভাতে যেভাবে গেছিলেন সেইভাবে রেখেই চলে এসেছেন। বাড়তি তিনি মেহেরপুরের যে ঈদগাহ ময়দান, এই ময়দানটা তিনি কিনে রেখে যান। কারণ তিনি বিশ্বাস করতেন যে যদি আমি কাজকর্মে টাকাগুলা ব্যবহার করি তাহলে কেউ ওই লুটপাট করলে তার দায়ভার তাকে নিতে হবে। এইজন্য তিনি পৌরসভার কাজের ব্যাপারে মানে পৌরসভায় বেশি ওই বাতি লাগানো ছাড়া, টিউবওয়েল ছাড়া অন্যান্য কাজগুলা তিনি করেননি। রাস্তাঘাটের ব্যাপারে তিনি ঠিকাদারদের হাতে সবকিছু ছেড়ে দেননি এবং তিনি শ্মশান মানে মেহেরপুরে পৌরসভা থেকে বিদায় নিছিলেন এবং সাইকেলে চড়ে তিনি পৌরসভায় যেতেন প্রতিদিন। তো নূর স্যারের ব্যাপারে অনেক কিছু বলা যাবে। এই ধরনের মানুষ আর আমি মেহেরপুরের রাজনীতিতে কোনোদিন দেখিওনি। আমার পূর্বপুরুষ যারা ছিলেন, আমার পিতা-টিতা, মাতা তারাও দেখছেন বলে আমার অন্ততপক্ষে ধারণা নেই। তবে আমাদের বিশ্বাসের মর্যাদা তিনি রেখেছিলেন এবং তিনি আমাদেরকে ছেড়ে এখন তিনি দুনিয়াতেই বোধহয় নাই। আমার ঠিক স্মরণেও নাই উনি কবে মারা গেছেন। তো এটা হচ্ছে আমার মেহেরপুরের মানুষের কাছে এই, এই যে এই নাটকের যে মহড়া চলছে, সেই মহড়ার কিঞ্চিৎ অংশ আপনাদের সামনে পরিবেশন করলাম। এখন বিচারের ভার তো দিন শেষে আপনাদের, থাকেন আপনারা। আমি থাকি না, আমার থাকার কোনো প্রয়োজনও নাই। তো এই দখলবাজ পৌরসভার নামে তিনি ঠিকই নিজের নামে দখল করেন না ঠিকই, কিন্তু এইখানে যে টাকার যে মেশিন, পৌরসভায় উপার্জনের যে মেশিন এবং প্রশাসনিক যে ক্ষমতা পাওয়া যায়, সেই ক্ষমতার আস্বাদন তিনি জানেন এবং সেইটাকে ব্যবহার করে তিনি মেহেরপুর মানুষের কল্যাণ করার আর কোনো তার বয়সও নাই, কল্যাণ করা তার পক্ষে সম্ভবও নয়। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি অ্যা প্রয়োজনে আরো বয়ান দেব ইন ফিউচারে। আপাতত আজকে আমি এখানেই রাখছি। আপনাদের কোনো কিছু মন্তব্য বলার বা জানার থাকলে আপনারা আমার মন্তব্যের ঘরে লিখতে পারেন। সেখান থেকে আমি পড়ে নেব, আপনাদের জবাব আমি দিয়ে দেব। আল্লাহ হাফেজ।